জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সাথে আছি আমি শারমিন পুতুল। ফরিদপুরের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ব্যাপক উপস্থিতিতে ভেস্তে গেছে মহাসড়ক অবরোধ কর্মসূচি। সকাল থেকে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভাঙা গোলচত্বর সহ বিভিন্ন পয়েন্টে টহল দেয়া সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ অবস্থায় মহাসড়কে দাঁড়াতে পারেনি আন্দোলনকারীরা। যান চলাচল স্বাভাবিক থাকায় পরিবহনের চালক ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। জনদুর্ভোগ দূর করতে মহাসড়ক অবরোধ করতে দেওয়া হবে না বলে জানান জেলার পুলিশ সুপার। জেলা প্রশাসক বলছেন, বিষয়টি সুরাহা করতে এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর মধ্যে আসন সীমানা পুনর্বিবেচনায় নির্বাচন কমিশনকে প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন বিভাগ। প্রতিবেদনে ভাঙা উপজেলার আলগী ও হামিদরী ইউনিয়নকে ফরিদপুর ৪ আসনের অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল 9:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ঘিরে রাখেন নির্বাচন কার্যালয়ের প্রধান ফটক। এছাড়া আগের মতোই 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে 2টি রিট করা হয়েছে। এতে সরকার প্রধান, নির্বাচন কমিশনার প্রধান, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা বলছেন, দুর্গোৎসব ও জনভোগান্তির বিষয় বিবেচনা করে হরতাল স্থগিত করা হয়েছে। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বাগেরহাটের 4টি আসন ফেরতের জন্য এই নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে সামনে অবস্থান করছি। আমাদের দাবি একটাই, 4টি আসন ফিরিয়ে দিতে হবে। 30 তারিখ থেকে বিক্ষোভ মিছিল, হরতাল, আপনার অবরোধ আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এটা কিন্তু আমরা সর্বদলীয় সম্মিলিত কমিটি আমরা আন্দোলনের ঘোষণা দিচ্ছি এবং এটি আমাদের পালন করছে আমাদের বাগেরহাট জেলার সর্বস্তরের জনগণ। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আরও খবর জানাতে ভাঙা গোলচত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ এবং মনসুরাবাদ বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শুরুতে চলে যেতে যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং প্রশাসনের সাথে বিক্ষোভকারীদের আলোচনা হয়েছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আজকে সেই সকাল থেকে যেমনটা ছিল এখনও তেমনই সেই একই রকম রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবে যাতে আজকে মহাসড়ক অবরোধ করতে না পারে আন্দোলনকারীরা, সেই জন্য তারা কিন্তু তাদের যে তৎপরতা এটা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসাবে কিন্তু কিছুক্ষণ আগে এই আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম ঈদগাহ মাদ্রাসা এবং এতিমখানা ভাঙা ফরিদপুরের এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণ আগে ছোট একটি সমাবেশ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপির স্থানীয় যিনি সভাপতি আছেন তিনি তার বক্তৃতায় বলেছেন যে গতকালকে যে আন্দোলনে যে ভাঙচুর বা যা কিছু হয়েছে, নৈরাজ্য যেটি হয়েছে, এটি আওয়ামী লীগ এবং তাদের দোসররা করেছে বলে তিনি দাবি করেছেন এবং এর জন্য কোনোভাবে বিএনপি বা তাদের সমমনা যারা রয়েছেন তারা কেউ দায়ী নয় এমন কথা তারা বলেছেন। তবে তারা কিন্তু এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে একমত পোষণ করেছেন এবং তারা দাবি করেছেন যে নির্বাচন কমিশন যে বিষয়টি করেছে তাতে তারা তাদের ন্যায্য অধিকার হারিয়েছেন এবং তারা সমস্যায় পড়বেন নানা ধরনের প্রশাসনিক এই কথাগুলো তারা বলার চেষ্টা করেছেন। এবং তারই অংশ হিসাবে কিন্তু এখনও কিছুক্ষণ আগেই আজান হয়েছে জোহরের এবং এই কারণে কিন্তু সমাবেশটি সংক্ষিপ্তভাবে শেষ করা হয়। তবে এখন এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত তার সাথে কোনোভাবে একমত পোষণ করতে পারছেন না। তাদের 2টি যে ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, একটি সংসদীয় আসন থেকে কেটে নিয়ে অন্যটির সঙ্গে যুক্ত করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা মনে করছেন এবং এ কারণে এর তারা সুষ্ঠু সমাধান চান এবং নির্বাচন কমিশন যাতে পরবর্তীতে এই ব্যাপারে অন্য চিন্তা ভাবনা করেন, জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা তার প্রতিফলন করেন এমনটি তারা দাবি করেছেন।
একটু জানিয়ে রাখি, আমি কথা বলেছিলাম বরিশালের ফরিদপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সঙ্গে। তিনি কিন্তু বলেছেন যে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠি দেওয়ার পর যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে সেটি চূড়ান্ত বলে বিবেচিত হবে। তবে সে কি সিদ্ধান্ত নেবে সেটি এখন পর্যন্ত জানা যাচ্ছে না। আর এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে কিন্তু গতকালকের চেয়ে ভালো রয়েছে এবং যানবাহন চলাচল করছে। এতটুকুই ছিল আমার হাতে থাকা সবশেষ খবর ভাঙা থেকে। শিপন, মহাসড়কে যান চলাচলের কি অবস্থা রয়েছে জানাবেন? আপনি জানেন সকাল 10টার পর থেকে মূলত ঢাকা খুলনা, ঢাকা বরিশাল মহাসড়কের যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়েছে। যদিও এই সড়ক দুটিতে অন্যান্য সময় যে হারে গাড়ি চলাচল করতো তার থেকে তুলনামূলকভাবে কিছুটা কম আমরা দেখতে পেয়েছি। আপনাকে বলে রাখতে চাই যে সকালে ঢাকা বরিশাল মহাসড়কের হামিদজি স্ট্যান্ডে কিন্তু অবরোধকারীরা অবরোধের অবস্থান নিয়েছিল এবং 10টার পরে কিন্তু তারা সেখান থেকে সরে যায় এবং চলে যায়। বিশেষ করে জেলা প্রশাসকের যে চিঠিটি নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠিয়েছেন, সেই চিঠি যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে, ওই চিঠিটি দেখার পরেই মূলত অবরোধকারীরা আস্তে আস্তে করে তারা নিজেরা মহাসড়ক থেকে সরে যার যার কাজে চলে যায়। তো আপনাকে বলে রাখতে চাই যে ফরিদপুরের ভাঙ্গাতে কিন্তু এখন পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে। বিশেষ করে যৌথ বাহিনীর সদস্য, সেনাবাহিনী সহ র্যাব, বিজিবি, পুলিশ, আনসার সব যতগুলো সংস্থা আছে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবাই কিন্তু এখানে মোটামুটি অবস্থান করছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোজন দেখা যাচ্ছে ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে রয়েছে এবং তাদেরকে নিয়ে যৌথ বাহিনীর টিম কিন্তু বিভিন্ন এলাকায় মহড়া দিচ্ছে। বিশেষ করে মহাসড়ক গুলোতে তারা যাতায়াত করছে, কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। তো আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদারের সঙ্গে, কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে গতকালকে যোগাযোগ করেছে এবং আমরা গতকাল সন্ধ্যার মধ্যেই কিন্তু সরেজমিন প্রতিবেদন কিন্তু আমরা রিপোর্ট করে আকারে পাঠিয়েছি নির্বাচন কমিশনে। আশা করা যাচ্ছে নির্বাচন কমিশন বিষয়টা অবশ্যই বুঝবে এবং দায়িত্বশীল ভূমিকা তারা অবতীর্ণ হবে। পাশাপাশি তিনি বলেন যে চলতি মাসে 21 সেপ্টেম্বর এই হাইকোর্টের একটি রিটের জবাব দেবে এবং সেই জবাবটি আসার পরে হয়তো আরো বিষয়টা পরিষ্কার হবে এমনটি বলছেন। সব মিলে বলতে হয় যে অবরোধকারীদের যে উত্তাল ভাঙা ছিল সেই থেকে যে কিছুটা হলেও নিষ্কৃত পেয়েছে, মানুষ এখন স্বস্তি পেয়েছে এবং স্বস্তি পেয়ে এসেছে ভাঙার পরিবেশ। তো এই ছিল ফরিদপুরের সর্বশেষ খবরাখবর। ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বহালের দাবির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ এবং আমাদের সহকর্মী মফিজুর রহমান শিপন। দেশের মঙ্গলের জন্য নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের অধিকার সমান, রাষ্ট্রের চোখে সব ধর্মের মানুষ সমান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। সভায় নেতারা প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। এবার গেল বছরের তুলনায় পূজা মণ্ডপ বেড়েছে 1000-এর বেশি। সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। আজ সাক্ষ্য দেবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান। সোমবার দিনভর তার সাক্ষ্য গ্রহণ চলে। সে সময় 2008 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পিছনে ভারত ও
সাবেক সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের ভূমিকা তুলে ধরেন তিনি। সাক্ষ্যে উঠে আসে বিডিআর হত্যা, শাপলা চত্বর গণহত্যা, অবৈধ নির্বাচনের বর্ণনা তুলে ধরেন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে কারা সহযোগিতা করেছেন। এদের মধ্যে বিচারপতি, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তি, নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে। আরও একজনের সাক্ষ্য গ্রহণ শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের মতো চলছে প্রচারণা। চায়ের আড্ডা, একাডেমিক ভবন ও হল এলাকায় ছুটছেন প্রার্থীরা। মঙ্গলবার সকালে বৃষ্টির কারণে প্রচারণার কিছুটা বিলম্ব হলেও সকাল 10টা থেকে প্রার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। রাস্তায় দাঁড়িয়ে চায়ের দোকানে অথবা রেস্তোরাঁয় শিক্ষার্থীদের কাছে গিয়ে লিফলেট বিতরণ করছে তারা। বলছেন রাকসু আর ক্যাম্পাসের নানান উন্নয়ন নিয়ে নিজেদের পরিকল্পনার কথা। তবে প্রচারণায় কেউ অর্থ উপঢৌকনের অভিযোগও তুলে মাঠের লেভেল প্লেয়িং করতে অনেকের দাবি করেছেন প্রার্থীরা। এর অবস্থায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে অন্তত 1,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়েছে প্রক্টর অফিস। বিভাগীয় কমিশন কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত 10 জন ম্যাজিস্ট্রেট। শেষ দিনের মতো চলছে চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন বিক্রির কার্যক্রম। সকাল 9:30 থেকে চাকসু ভবনের দ্বিতীয় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় ফর্ম বিক্রি, চলবে বিকেল 3:30টা পর্যন্ত। সকাল থেকে বৃষ্টি বাধা উপেক্ষা করেই মনোনয়ন সংগ্রহ করতে আসেন শিক্ষার্থীরা। শেষ দিনের চাপ সামলাতে বাড়তি জনবল নিয়োগ করেছে কমিশন। স্বতন্ত্র কিংবা প্যানেলের অংশ হিসেবে ফর্ম সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সোমবার পর্যন্ত প্রথম 2 দিনে কেন্দ্রীয় সংসদে 97টি ফর্ম বিক্রি হয়েছে। এছাড়া ছাত্রী হল সংসদে 46টি এবং ছাত্র হল সংসদে 26টি ফর্ম বিক্রি হয়েছে। গেল 2 দিনে ইসলামী আন্দোলন থেকে একটি প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট জোটবদ্ধভাবে দ্রোহ পরিষদ ও স্বতন্ত্র শিক্ষার্থীরা মিলে একটি প্যানেল নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে ছাত্রদল ও ছাত্র শিবির সহ গণতান্ত্রিক ছাত্র পরিষদের প্যানেল এখনও ঘোষণা হয়নি। আজ মনোনয়ন সংগ্রহের শেষ দিন হলেও জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উন্নত মানের গম আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাড়তি দামে আমদানি করলেও ভোক্তার উপর প্রভাব পড়বে না। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদ্যুৎ উপকেন্দ্র, এলএনজি ও সার আমদানির অনুমোদন হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনা করে এলএনজি আমদানি করা হচ্ছে। এক্ষেত্রে সাবেক মার্কিন কোনো রাষ্ট্রদূত কিংবা কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিবেচনায় নেওয়া হচ্ছে না। সরকারের নেওয়া কিছু পদক্ষেপ ফাঁকি দেওয়া ট্যাক্স উদ্ধার হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ তৈরি করেছে সরকার। ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি তো খুব 7.8 বিলিয়নের মতো ছিল। ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হাস যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে। আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, যে অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতে তো পিটার হাসকেই কোথায় করে। বগুড়ায় কুয়েত প্রবাসীর স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যায় কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে ইলা। গতরাতে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় এ হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান। মধ্যরাতে কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে প্রতিবেশীরা। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা করে পুলিশ। এদিকে বাড়ির মালিক কুয়েত প্রবাসী হওয়ায় মূল্যবান সম্পদের লোভে দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী। তাপমাত্রা বাড়ার কারণে 2024 সালে 25 মিলিয়ন বা 2.5 কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে, আর্থিক
ক্ষতি হিসেবে এই ক্ষতির পরিমাণ 1.33 বিলিয়ন মার্কিন ডলার থেকে 1.78 বিলিয়ন মার্কিন ডলার। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিশ্ব ব্যাংকের এক সেমিনারে প্রকাশিত প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, উষ্ণায়নের প্রভাবে শ্রমজীবী মানুষের মধ্যে উৎপাদনশীলতায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশ্বে গড় তাপমাত্রা সম্ভাব্য 3 সেলসিয়াসের দিকে যাচ্ছে। 2030 সালের মধ্যে বাংলাদেশ তার মোট অভ্যন্তরীণ উৎপাদনের 4.9% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, উষ্ণায়ন বৃদ্ধির কারণে খোঁজার পাশাপাশি প্রতিকার কাজ করতে হবে। এজন্য উষ্ণায়নের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং তাহলে পরে এই ক্লাইমেট চেঞ্জের জন্য যারা রেসপন্সিবল তাদের আসলে ফাইন্যান্সিং বললে এটা একটা অবশ্যই কে করবে, টাকাটা কে দিবে, তাহলে এটা বলতে হবে যে আসলে ক্লাইমেট চেঞ্জে খারাপ কন্ট্রিবিউশনটা যিনি করেছেন কারেক্টিভ মেজারে ওনার কন্ট্রিবিউশন থাকতে হবে। আমরা এই জায়গাটা রিলেটিভ এই কোরিলেশনটা বলতে পারা আমি বোধহয় সমস্যা হয়, তারপর আমি বলে ফেললাম এই কারণে যে আসলে তো এই ফান্ডিংটা লাগবে। পুরোটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো না, এরকম ল্যান্ডস্কার্স কান্ট্রিতে ল্যান্ড হাংরি পপুলেশন যেখানে আছে সেখানে ঢাকার পরিবেশের সমস্যা থাকবে, কিন্তু সেটাকে কমিয়ে আনা তো সম্ভব। এই কমিয়ে আনার জন্য খুব যে আমাদের রকেট সায়েন্সের প্রয়োজন তা না, আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে হবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি কিছু কিছু ইন্টারভেনশনে যেতে হবে। এশিয়া কাপের মাস্ট উইন ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। একই ম্যাচে জয় ভিন্ন যে কোনো ফলাফলই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে লিটন দাসের দল। তবে ম্যাচ জিতলেও খুব বেশি স্বস্তিতে থাকবে না দল, নজর থাকবে নেট রান রেটের দিকে। শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারার পরই সুপার 4 থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল বাংলাদেশ। সবশেষ ম্যাচে হংকংয়ের পরাজয় একেবারেই খাদের কিনারে নিয়ে গেছে টাইগারদের। নিজেদের সবশেষ ম্যাচে তাই জয় ছাড়া পথ খোলা নেই বাংলাদেশের জন্য। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কখনোই দেশের বাইরে আফগানদের হারাতে পারেনি বাংলাদেশ। আবুধাবিতে তাই বড় পরীক্ষায় অপেক্ষা করছে সিমন শিষ্যদের জন্য। এই দুই দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। জামায়াত আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। মঙ্গলবার সকাল বসুন্ধরায় ডক্টর শফিকুর রহমানের বাসায় যান চীনা রাষ্ট্রদূত। এ সময় রাষ্ট্রদূত আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং কুশলাদি বিনিময় করেন। এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। কথা বলেন দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।